27শে ডিসেম্বর 2015 এই সালটা থেকেই শুরু হয়েছিল বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির ডাউনফল। চাঁদের পাহাড় অ্যামাজন অভিযানের মতো মুভি ডাইরেক্ট করা কমলেশ্বর মুখার্জি বলছে যে তাকে নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বলছে আবার ডাক্তারের লাইনে ফিরে যেতে, মানে তিনি আগে ডাক্তারি করত। তিনি এখন ফিল্ম করার জন্য কোনো বড় বাজেটই পাচ্ছে না, তাকে কাজ করতে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কোথায় গেল এই বাংলা সিনেমা? কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছিলেন আপনি? গিয়েছিলেন? না, আমাকে ডাকেনি। সবকিছু দেখে কি মনে হয়, মানে এইখানে না এসে ডাক্তারি করলে ভালো হতো? এরকম কয়েকটা কথা শুনতে পেয়েছিলাম যে আবার কমলদাকে ডাক্তারির ব্যাগ ধরিয়ে দেবো। আমি রিমেক করতাম তাই রিমেক করেছি বলেছে, তাই তাতে অসুবিধা কি হয়েছে? আমি কোনো রকম কোনো অভিযোগ নেই। কিসের অভিযোগ? আমি রিমেক করেছি, এখন করি না, কিন্তু একটা ম্যাক্সিমাম পার্টটা আমি রিমেক করেছি, তাতে রিমেক করেছি বলেছি, তো কি হয়েছে তাদের? আর কোথা থেকে কপি করা যেতে পারে যেখান থেকে ভালো মেটেরিয়াল আসছে? এবার হিন্দি থেকে কপি করলে অনেক সময় চাপ আছে, তুমি কেস খেতে পারো, ঠিক আছে, কারণ বড় ইন্ডাস্ট্রি আর কেস খেললে বড় কেস হবে। সাউথের ছবি মানে লোকে জানতে পারছে না এখানে, তো প্রথমে আনঅফিসিয়াল রিমেক হতো, মানে রাইট সাইড কিছু কিনতো না, একেবারে কপি করে দিত। তারপরে সেটা ধরা পড়লো, তারপর ধরা পড়ার পরে তখন থেকে রাইটস কিনে রিমেক, এবং তখন আমরা এখানে তামিল সিনেমা তেলেগু সিনেমার কোনো এক্সপোজারে 2023-এ রিলিজ করা হয়েছিল মানুষ, চেঙ্গিস, বাঘা যতীন এবং দশম অবতার। কি মুভিগুলো কি ভুলে গেছেন? যদিও দশম অবতার মুভিটাকে সবাই ব্লকবাস্টার বলছে, কারণ তার বাজেট ছিল 1.5 কোটি টাকা, বক্স অফিসে 6.5 কোটি টাকা কালেকশন করেছে। না ভাই, এটা কোনো কালেকশনই না। মনে আছে 2002 সালের সাথী মুভি? আজ থেকে প্রায় 22 বছর আগের মুভিটার বাজেট কি ছিল? 1 কোটি টাকারও কম, কিন্তু সেই সালে দাঁড়িয়েও সে 9.80 কোটি টাকা কালেকশন করে, মানে ধরে নাও প্রায় 10 কোটি টাকা কালেকশন করে বক্স অফিসে। এবং 2000 সালে প্রসেনজিতের শ্বশুরবাড়ি জিন্দাবাদ মুভিটাকেও ধরে নাও ব্লকবাস্টার হয়েছিল তখনকার যুগে। কোথায় হারিয়ে গেছে সেই বাংলা সিনেমা? আমাদের এই মুভিগুলো পশ্চিমবঙ্গের বাইরে মূলধারা জনপ্রিয় সংস্কৃতিতে কোনো ঢেউ তুলেনি, এবং হিন্দি বেল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সাথে কোনো প্রতিযোগিতাও করতে পারেনি। কোনো চলচ্চিত্রই বাঙালি নান্দনিক ক্ষোভ, হারিয়ে যাওয়া পৃথিবীর আকাঙ্ক্ষা, অকার্যকর সম্পর্ক, পারিবারিক গতিশীলতা বা কলকাতা শহরের সঙ্গে সম্পর্ক শক্তিশীলভাবে ধরতে পারেনি। যেমন আগের সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, পরে ঋতুপর্ণ ঘোষের দ্বারা সংজ্ঞায়িত বাংলা সিনেমা তাদের পথ হারিয়েছে। এদের যাওয়ার পরে আর বাংলা সিনেমা সেরকম কোনো আকর্ষিত হয়ে উঠতে পারেনি। বাঙালি পরিচালকদের আর সেই সিগনেচার স্টাইল নেই যেমনটা ছিল ঋতুপর্ণ ঘোষ বা ঋত্বিক ঘটকের। আমাদের এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে হিট বা বাণিজ্যিক সাফল্য মুভিগুলো বলিউডের দুর্বল সিনেমাগুলোর থেকেও কম কালেকশন করে। 2022 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শতাধিক বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছে, কিন্তু একটা চলচ্চিত্র সেরকম কোনো ব্যবসা করতে পারেনি। শিল্পের অবস্থা মেনে নিতেই হবে যে এখন দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির এমন 5টি মুভি তালিকা তৈরি করা যাবে না যেটা খুব ভালো হয়েছে, কিন্তু অন্যদিকে দক্ষিণীয় চলচ্চিত্রগুলোই একের পর এক হিট মুভি তৈরি করছে। বাংলা সিনেমা এখন সংকটের মুখে, কেউ আর এই সিনেমা নিয়ে কথা বলে না। ছবিগুলো বক্স অফিসে লাভবান হচ্ছে এমনটা নয়। পিরিয়ড অ্যাকশন মুভি চেঙ্গিস, যেটি এই বছরেই মুক্তিপ্রাপ্ত সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রের মধ্যে একটি ছিল, বক্স অফিসে প্রায় 6.25 কোটি টাকা কালেকশন করেছে, কিন্তু এটির বাজেট ছিল 10 কোটি টাকা। কি হয়েছে? ফ্লপ। ফিল্ম ট্রেড ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন উল্লেখ করেছেন যে ফিল্মটি প্রথম দিনেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের জাতীয় মাল্টিপ্লেক্সে 11.45 লক্ষ টাকা সংগ্রহ করেছে। হিন্দুস্তানি টাইমস বাংলার মতে দেশীয় বাজারে মুক্তির 4 দিনের মধ্যেই 3.25 কোটি টাকা আয় করেছে। এতে অবাক হওয়ার কিছু নেই। বলিউডের জওয়ান 1160 কোটি টাকা এবং পাঠান 1050 কোটি টাকা সহ সর্বাধিক উপার্জনকারী কিছু চলচ্চিত্র তৈরি করেছে। বলিউড ছেড়েই দাও না, অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের বাইরে যেগুলো ছিল সেগুলো পশ্চিমবঙ্গকে ছাড়িয়ে গেছে। যেমন রয়েছে গুজরাটি, মারাঠি এবং পাঞ্জাবি চলচ্চিত্রের আয়ের পরিসীমা এখন 34 থেকে 102 কোটি টাকা দাঁড়িয়েছে, যেখানে আমাদের হাই বাজেটের চেঙ্গিস সিনেমা 6.25 কোটি টাকা কালেকশন করে। বাংলা চলচ্চিত্র শিল্প দেউলিয়া হয়ে গেছে। চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ 2022 সালের একটা ইন্টারভিউতে বলেন, তার একটা বন্ধু তাকে জিজ্ঞাসা করেছিল যে এখন বাংলায় একটি ভালো চলচ্চিত্র দেখতে অক্ষম, কেন হচ্ছে না বাংলায় এই চলচ্চিত্র? সে বাকরুদ্ধ হয়ে যায়, সে কোনো উত্তর দিতেই পারে না। বাংলা চলচ্চিত্রগুলি এই অর্থে খুব চেহারা বেসেস হয়ে গেছে। আপনি যদি এক বড় চেহারা না হন তাহলে কিছুই করতে পারবেন না। এটা আমার সাথেও ঘটেছেন, বলেছেন
পরমা নেটিওয়া, একজন 27 বছর বয়সী চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক, যার প্রথম পরিচালনার উদ্যোগ ঘটেছিল মিথ্যে প্রেমের গল্প নিয়ে, যেটা 2023 সালে এসেছিল। একটি তরুণ প্রজন্মকে লক্ষ্য করে চলচ্চিত্রটি অনির্বাণ ভট্টাচার্য অভিনীত একজন লাজুক অন্তর্মুখী সঙ্গীত শিল্পীকে নিয়ে, যিনি একজন তরুণ উচ্চাকাঙ্ক্ষী কর্মজীবী মহিলা অন্বেষার প্রেমে পড়েন। কিন্তু এটি বক্স অফিসে সফলভাবে রান করতে পারেনি। মাত্র 0.33 কোটি টাকা আয় করেছে, মানে 33 লক্ষ টাকা আয় করেছে, যার বাজেট ছিল 5 কোটি টাকা। বাঙালি পরিচালকদের জন্য পরমার মতন প্রবেশকারীর থেকে এমনকি অরিন্দম শীলের মতো পাকা চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই মুহূর্তে একটি সিনেমা তৈরি করা মানে একটি জুয়োয় হাত দেওয়া, হয় লাখ নালে ফাঁক, জুয়োর খোটে এরকমই হয়। তারা বলছে আমরা এখনো কিছুই বুঝতে পারছি না বাংলা ইন্ডাস্ট্রিতে কি বিক্রি হয়। পরিচালক তরুণ এবং অস্থিদের দৃষ্টি আকর্ষণ করতে চান, যেমন ধরো নষ্টনীর, ইন্দুবালার ভাতের হোটেল, এইসব ওটিটি সিরিজে চলে গেছেন আজকের দর্শক। ডিরেক্টর কৌশিক মুখার্জি বলেছেন যে তাকে কখনোই শিল্পের অংশ হতে দেওয়া হয়নি। তিনি যখন তার একটা বিতর্কিত ফিল্ম গান্ডু তৈরি করেছিল, তাকে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই পরিত্যাগ করা হয়েছিল। এটি একটা খুব ঘনিষ্ঠ জায়গা, একটি নির্দিষ্ট শ্রেণী বা বর্ণের অন্তর্গত, তারা আপনাকে প্রবেশ করতে দেবে না। এমনকি তার চলচ্চিত্রের সাথে যারা কাজ করেছিল, যেই অভিনেতারা কাজ করেছিল, তারাও অন্য জায়গায় কাজ খুঁজে পেতে লড়াই করেছিলেন, মানে তাদেরকে কেউ কাজই দিচ্ছিল না। তাদের কাজ পেতে কৌশিক মুখার্জির থেকে দূরে চলে যেতে হয়েছিল। অনেক সমালোচক 1990 দশকের শেষের দিকে পতনের সূচনা চিহ্নিত করেছেন, যখন বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রগুলি দক্ষিণে তাদের সমকক্ষভাবে ব্যাপকভাবে আঁকতে শুরু করা হয়েছিল, মানে নকল করতে শুরু করে। তামিল, কন্নড় এবং চলচ্চিত্রগুলি হোক না কেন, হঠাৎ উড়ন্ত গাড়ি, অবিশ্বাস্য অ্যাকশন দৃশ্য বাংলা ছবিতে উপস্থিত হতে থাকে ওই দক্ষিণ চলচ্চিত্রগুলো নকল করার পর। কিছু সময়ের জন্য বক্স অফিসে ভালোই কাজ করে। এটি এমন একটি হিট ফর্মুলা ছিল যেটা 2000 দশকে ভালোভাবে চলছে। মনে আছে 2009 সালে চ্যালেঞ্জ, চিরদিনই তুমি যে আমার, এই চলচ্চিত্রগুলো ব্যাপক চলেছিল, যেগুলো দক্ষিণ ভারতের রিমেক করা ছবি ছিল। কিন্তু ভাই এখন সময় পাল্টেছে। মনে আছে কদিন আগে জিতের বাজি মুভি রিলিজ করা হয়েছিল। মুভিটা একটি তেলেগু মুভির রিমেক ছিল। তেলেগু মুভিটি জুনিয়র এনটিআর এর নান্নাকু পেমাথুর রিমেক। এই মুভিটি হিন্দিতে ডাবিং করা হয়েছিল ফ্যামিলি এক দ্য ডিল। সত্যি কথা বলতে গেলে ওই বাজি মুভি দেখার আগেই আমি এই ফ্যামিলি এক দ্য ডিল মুভিটা দেখে ফেলেছিলাম। আর যখন বাজি মুভিটা দেখলাম, মানে এতটা খারাপ লাগলো বলার মতো না। কিছুটা সময় দেখার পরই বিরক্ত হয়ে গেলাম। মানে হুবহু রিমেক করা হয়েছে। যেখানে দাঁড়িয়ে অন্যান্য মুভিগুলি হাজার হাজার কোটি টাকা কালেকশন করছিল, সেখানে বেঙ্গলি ইন্ডাস্ট্রি ফ্লপের পর ফ্লপ দিয়েই যাচ্ছিল। ভিডিও শুরুতেই আমি একটা ডেট বলেছিলাম, 27 ডিসেম্বর 2015। হ্যাঁ, এটাই বেঙ্গলি মুভি ইন্ডাস্ট্রির ডাউনফলের মূল কারণ এই সময়ে লঞ্চ করা হয়েছিল জিও সিম। এই জিও সিম আসার পরেই নেট একদম সস্তায় পাওয়া গেল, সবার হাতে হাতে স্মার্টফোন আসতে শুরু করলো। আর ঠিক সেই সুযোগ লাগিয়েই দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু ইউটিউব চ্যানেল যেমন আদিত্য মুভিজ, পেন মুভিজ, গোল্ড মাইন, তাদের মুভিগুলো হিন্দিতে ডাবিং করা শুরু করে এবং ডাবিং করে ফ্রিতে ইউটিউবে রিলিজ করে দিত। এবং অডিয়েন্স তো তাদের মুভিগুলোকে সেই সময় খুব পছন্দ করতে লাগে এবং এখনো পছন্দ করে। তাদের মুভিগুলোই বেশি দেখে। ইউটিউবে ভিউজ দেখলে বুঝে যাবে। আর সব থেকে ডাবিং এবং পপুলার মুভি চ্যানেল হলো এই গোল্ড মাইন, যেখানে আল্লু অর্জুন বলো, প্রভাস বলো, তাদের যত পপুলার মুভি ছিল সবকিছুই ডাবিং করে ইউটিউবে রিলিজ করে দিত। মানুষ যদি একবার আসল ফিল্মটা দেখে যায়, তাহলে তারা আর রিমেক মুভি দেখতে চায় না। কিন্তু এই জিনিসটাই বুঝতে ভুল করেছিল বেঙ্গলি ইন্ডাস্ট্রি। ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির সাথে এখন একটি শক্তিশালী উপস্থিতি স্থাপন করা হয়নি। হতাশ দর্শকরা এখন ওই দিকেই ফিরে গেছে। জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক অতনু ঘোষ বলেন যে বাংলা টেলিগ্রামগুলি এখন প্রপঞ্চ হয়ে উঠেছে এবং একটি নতুন দর্শক তৈরি করেছে, যারা 1990 থেকে 2000 দশকে যে ধরনের চলচ্চিত্রগুলি তৈরি করা হয়েছিল তাতে বিরক্ত হয়েছিল। এরপরে আসি গানের কথায়। আল্লু অর্জুনের অভিনীত 2021 সালে পুষ্পা মুভি তো সবারই মনে আছে। মুভিটা কতটা বড় হিট হয়েছিল, যার মিউজিক অ্যালবামটিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। তার গানগুলো প্রচুর পরিমাণে শ্রোতারা শুনেছে। একটা মুভির হিট হওয়ার পিছনে গানেরও অনেক বড় ভূমিকা থাকে। কম বাণিজ্যিক হিট হওয়ায় সিনেমার গানও কমে গেছে, মান ও পরিমাণও। 80 এবং 90 দশকের বাংলা বাণিজ্যিক হিট ছবিগুলো যেমন শত্রু, লাল পান, বিবি এবং 90 দশকের পর্বগুলি বেশিরভাগই প্রসেনজিৎ চ্যাটার্জির রক্তলেখা, নাগপঞ্চমীর মতো চলচ্চিত্র তাদের গানের উপর নির্ভর করে।
এবং ছবিগুলো ব্যাপক হিটও করেছিল এবং পুজো প্যান্ডেল, বিয়ে বাড়িতে ব্যাপকভাবে চলতো এই সিনেমার গানগুলি। এর একটাই অর্থ হলো ছবিটি ব্যবসায়িক সাফল্য অর্জন করার জন্য গান বিশালভাবে প্রয়োজনীয়। এই বিস্ময়কর রেসিপির অভাবেই শিল্পের অনেক রাজত্ব হারিয়েছে। নতুন বিষয়বস্তু অনুপস্থিতিতে শ্রোতাদের নস্টালজিয়ার ডোজ দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করা হয়। বাংলা চলচ্চিত্রের শিল্পদের নতুন শ্রদ্ধার আকারে যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এমনকি উত্তম কুমারও হোক না কেন লেভেল তৈরি করে গেছিল। তারা তাদের সিনেমায় অসাধারণ কিছু গান দিয়ে গেছিল। 2002 সালের সাথী মুভিকেই দেখে নাও না, যেটা বক্স অফিসে প্রায় 10 কোটি টাকা কালেকশন করেছে। মুভিটির গানগুলোকে দেখো। এই ভালোবাসা যেটা 50 মিলিয়ন ভিউজ পেয়েছে, এই গান যেটা 54 মিলিয়ন ভিউজ পেয়েছে, এবং ও বন্ধু যেটা 57 মিলিয়ন ভিউজ পেয়েছে। তার এই মুভির অ্যালবামটি খুব ভাইরাল হয়েছিল। তাছাড়াও 2011 সালের পাগলু মুভির বাজেট ছিল 5 কোটি টাকা, বক্স অফিসে 9.95 কোটি টাকা, মানে প্রায় 10 কোটি টাকায় কালেকশন করেছে। মুভিটার গানগুলি পাগলু টাইটেল ট্র্যাক যেটা 36 মিলিয়ন ভিউজ পেয়েছে, প্রেম কি বুঝিনি 46 মিলিয়ন ভিউজ পেয়েছে, এবং জানে মন যেটা 52 মিলিয়ন ভিউজ পেয়েছে। জানে মন তুই জীবন গানগুলো খুব ভাইরাল হয়েছিল। তাছাড়াও কিছু এক্সাম্পল দিয়ে দিই, যেমন গ্যাংস্টার মুভি তোমাকে চাই যেটা 99 মিলিয়ন ভিউজ পেয়েছে, পরাঞ্জয় জলিয়ার মুভির চোখের জলে যেটা 163 মিলিয়ন ভিউজ পেয়েছে, মন মানে না মুভির সাথী ভালোবাসা 118 মিলিয়ন ভিউজ পেয়েছে, এবং বাংলাদেশি মুভি বসগিরির একটি গান দিল 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 যেটা 116 মিলিয়ন ভিউজ পেয়েছে, এবং বোঝে না সে বোঝে না মুভির বোঝে না সে বোঝে না গানটি মানে টাইটেল ট্র্যাকটি 107 মিলিয়ন ভিউজ পেয়েছে। এবং এইসব মুভিগুলো একটা হিস্টোরি তৈরি করেছে। যেমন আরেকটা অনেক বড় উদাহরণ দিয়ে দিই, রঙ্গবতী গানটা মনে আছে? রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার। এই গানটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, এখন তো ইউটিউবে 159 মিলিয়ন ভিউজ পেয়েছে। এটা গোত্র মুভির গান। মুভিটা কিন্তু আহামনি সেরকম কিছু ছিল না, কিন্তু তাও মুভিটা 5 কোটি টাকা কালেকশন করেছিল, যেটা একটা অনেক বড় নাম্বার। এবং আরেকটা বড় উদাহরণ দিয়ে দিচ্ছি, টুম্পা। এই গানটা তো সবাই শুনেছো, যেটা এখন ইউটিউবে 203 মিলিয়ন ভিউজ পেয়েছে। এই গানটা হলো একটা সিরিজের গান, যেটা কনফিউজ পিকচার নামে একটা ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে, যার সিরিজ ছিল রেস্ট ইন প্রেম। এই রেস্ট ইন প্রেমের সিরিজগুলো তো আহামরি সেরকম কোনো প্রোডাকশনও ছিল না, এরকম কোনো ভিএফএক্স বা কিছুই ছিল না। তা সত্ত্বেও তার এক একটা এপিসোড 8 লাখ, 7 লাখ, 9 লাখ লোকে দেখেছে, এমনকি 1 মিলিয়ন ভিউজও পেয়েছে, যার জলজন্ত উদাহরণ তোমরাই দেখে নিতে পারো। মানে সোজা ভাষা বোঝা গেল একটা মুভিতে গানের খুব প্রয়োজন। গত 7-8 বছরের বাংলা মুভি ইন্ডাস্ট্রির এমন একটা গান বলতো যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, একটাও খুঁজে পাবে না। সিনেমাটিক্স জিনিয়াসদের ককটেলে চলে আসা চলচ্চিত্রগুলি বক্স অফিসে কাজ করে 2014 সালের মতে। সৃজিত মুখার্জির অটোগ্রাফ সত্যজিৎ রায়ের 1966 সালের চলচ্চিত্র নায়কের প্রতি শ্রদ্ধা নিবেদনে একটি হিট ছিল। 2022 সালের সবচেয়ে আয়কারী চলচ্চিত্রের মধ্যে অনিক দত্তের অপরাজিত এবং তার পথ ব্রেকিং চলচ্চিত্র পথের পাঁচালী নির্মাণের ঘটনাবলী। এবং যখন অন্য সবাই ব্যর্থ হয় তখন গোয়েন্দা চলচ্চিত্রগুলি দর্শকের মন আকর্ষণ করে, যেমন সত্যজিৎ রায়ের ফেলুদা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সির সিরিজগুলো। যেমন আগের বছরে রিলিজ হওয়া দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান এই ধারার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র ছিল। যখন 2022 সালে কর্ণ সুবর্ণ গুপ্তধন, গৌর রাজ্যের রাজা শশাঙ্কের সাথে সম্পর্কিত একটি গুপ্তধনের সন্ধান এবং আবির চ্যাটার্জির অভিনীত এই চলচ্চিত্রটি 9.2 কোটি টাকা আয় করেছিল, যেটা একটা হিউজ নাম্বার ছিল। আর এই বেঙ্গলি সিনেমার ডাউনফলের আরেকটা মূল কারণ হলো ভারতীয় বাংলা সিনেমার বাজার এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর নেই। আসাম, ত্রিপুরায় প্রচুর বাঙালি বসবাস করে, কিন্তু সিনেমা দেখানোর মতো কোনো থিয়েটারই নেই। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লির বাঙালিরা বাণিজ্যিক বাংলা সিনেমা দেখে না। ভারত থেকে বাংলা সিনেমা বাংলাদেশে সীমিত মুক্তি পেয়েছে। আগে যেরকম ভাবে বাংলা সিনেমা বাংলাদেশে মুক্তি পেত, মানে এক্সট্রা 15 কোটি বাংলাদেশি দর্শক দেখতো, সেটাও আমরা হারিয়েছি। এখন বাংলাদেশে ইন্ডিয়ান সেরকম কোনো মুভি রিলিজ করা হয় না। বাংলা ইন্ডাস্ট্রি সমান্তরাল চলচ্চিত্রের ওপর নির্ভর করে। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন প্রমুখর দ্বারা সেট করা প্রবণতা উত্তরাধিকারীদের এগিয়ে নিয়ে গেছেন ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত এবং গৌতম ঘোষ। এই চলচ্চিত্রগুলো মূলত জীবনের ভিন্ন দৃষ্টিকোণ থেকে নির্মিত হয়েছে, কিন্তু তারপরে সেরকম কোনো মুভি তৈরি হয়নি। এর জন্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। বেঙ্গলি ইন্ডাস্ট্রি ডাউনফল দেখে তোমরা আর ভেবো না যে বাংলা ইন্ডাস্ট্রি হয়তো এখানেই থেমে যাবে। হয়তো ভবিষ্যতে এমন কোনো সিনেমা আসবে যেটা পুরো ভারতের
শুরুতে ব্লকবাস্টার হবে। বেঙ্গলি ইন্ডাস্ট্রি সবার প্রথমের গ্রাফটা হাই ছিল, তারপরে একদম নিচে নেমে গেছে, এরপরে হয়তো ওপরেও উঠতে পারে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।